সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধরার স্বাধীন সংলাপে। সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। অত্যন্ত মর্মান্তিক একটি দুর্ঘটনা, অত্যন্ত হৃদয় বিদারক একটি দুর্ঘটনা স্তব্ধ করে দিয়েছে পুরো বাংলাদেশকে। আমরাও স্তব্ধ হয়ে গেছি, কিন্তু তারপরও তো প্রশ্নগুলো সামনে চলে আসে, প্রশ্নগুলোর উত্তর খুঁজতে ইচ্ছে করে। কেনই বা এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনার শিকার হতে হলো বাংলাদেশকে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজবো আজ আমার নির্ধারিত বিষয় মাইলস্টোন ট্র্যাজেডি। একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিকে আমরা এই মুহূর্তে স্টুডিওতে পেয়েছি, তার সাথে আমরা কথা বলবো। স্টুডিওতে আছেন মেজর একেএম শাকিল নেওয়াজ, ভূমিকম্প ফায়ার ডিজাস্টার স্পেশালিস্ট। আপনাকে স্বাগত জানাই এই আয়োজনে। দর্শক, জানিয়ে রাখি এছাড়াও আমাদের সঙ্গে যুক্ত হবেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। তার সাথে তাকেও আমরা কিছুক্ষণের মধ্যে হয়তোবা পেয়ে যাব। আমাদের হাতে একটি প্রতিবেদন আছে আজকের এই দুর্ঘটনা নিয়ে, সেটি একবার দেখে আসতে চাই। সোমবার দুপুর 1:15 ছুটি শেষে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অনেকেই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তখনও হয়তো কারো ভাবনাতেও ছিল না বাড়ি যাওয়ার পরিবর্তে তাদের যেতে হবে হাসপাতাল কিংবা শেষ যাত্রায়। শিক্ষার্থী সন্তানদের নিতে বাইরে অপেক্ষায় থাকা অভিভাবক, আশপাশের লোকজন দেখছিলেন হঠাৎ করেই একটি বিমান নিচের দিকে নেমে আসছে। বিমানটি নামতে নামতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে এসে ঢুকে যায়, যে ভবনটি থেকে তখন শিক্ষার্থীরা ক্লাস শেষে সিঁড়ি দিয়ে নামছিল। আচমকা কিছু বুঝে ওঠার আগেই আগুনের শিখা, ধোঁয়ায় অন্ধকার চারপাশ, চারিদিকে বুক ফাটা আর্তনাদ আর আহাজারি। সময়টা আনুমানিক 1:10 হবে। ওখানে আমাদের 8, 7 এবং 6, 5 এর বাচ্চাদের ক্লাস হয়। বের হচ্ছিল সিঁড়ি দিয়ে, ঠিক সিঁড়ির সামনে প্লেনটা পড়লো, পড়ে সরাসরি আগুন ধরে এবং ক্লাসরুমের মধ্যে ঢুকে গেল দোতলা পর্যন্ত। 25-30 জন স্টুডেন্ট একটা রুমে ছিল। ওরা কেউ কেউ বের হয়েছিল, যেহেতু ছুটি হয়েছে, কেউ কেউ এক্সট্রা ক্লাস করার জন্য ছুটির পরে অপেক্ষা করছিল, কেউ লাঞ্চ করছিল। এই পরিস্থিতি ছিল তখন। মূলত ওখানে আমাদের 4টা রুম এফেক্টেড হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর থেকে জানানো হয়েছে, ঢাকার কুর্মিটোলায় ঘাঁটি থেকে সোমবার দুপুর 1:06 পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমান বাহিনীর FT-7 BGI নামের যুদ্ধবিমানটি উড্ডয়ন করান। প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়নের পরই যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় বিমানটি। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে পাইলট বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়। সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে হতাহতদের বিষয়ে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক। এই দুতলা ভবনটিতে প্রথম তলায় ছিল 3য় শ্রেণী ও 4র্থ শ্রেণীর বাচ্চাদের ক্লাস, দ্বিতীয় তলায় ছিল 2য় শ্রেণী ও 5ম শ্রেণীদের ক্লাস, এবং তার সাথে ছিল প্রিন্সিপালের অফিস, মিটিং রুম এবং একটা কোচিংয়ের ক্লাস চলমান ছিল। তবে ওই ক্র্যাশ ল্যান্ডিং যখন হয় তখন স্কুল ছুটি হয়ে গিয়েছিল, এবং ওই সময় যে জায়গায় টিচার্স রুমের সাথে যে ল্যান্ডিংটা হয় আঘাত করে, ওই জায়গায় বাচ্চা কাচ্চারা জড়ো হয়েছিল এবং তাদের সাথে হয়তো কিছু অভিভাবকও ছিল। হাসপাতালে স্বজন হারাদের আহাজারিতে বেদনা বিধুর এক পরিবেশের সৃষ্টি হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা এখনও সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অনাকাঙ্ক্ষিত এই দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। সেনাবাহিনী প্রধান, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখছিলেন, আপনারা যেমনটি শুনছিলেন, ছুটির ঘন্টা বাজার আগেই কতগুলো নিষ্পাপ প্রাণ, কতগুলো ফুল, কতগুলো অমূল্য রত্নের জীবন প্রদীপ নিভে গেছে। সেটি কি আসলে শুধুমাত্র দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে কোনো অবহেলাও ছিল? সেই প্রশ্নের উত্তর দিয়ে একবার শুরু করতে চাই। জনাব শাকিল নেওয়াজ, আপনার কাছে কি মনে হয়, এটি কি শুধু দুর্ঘটনা বলে আমরা সেটির দায় এড়াতে পারি? ধন্যবাদ। প্রথমে আমি যারা মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের
শোকসপ্ত পরিবারের উপর আমি জানাচ্ছি, দোয়া জানাচ্ছি যে আল্লাহ তাআলা যেন তাদেরকে এই শোকভার বহনের ক্ষমতা দেয়। আর যারা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ক্রিটিক্যাল অবস্থায় আছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে সুস্থ করে দেন অতি সত্বর। এটা কিন্তু একটা প্যাথেটিক। এটা কেন অ্যাজ এ আমি ডিজাস্টার স্টাডি করার লোক হিসাবে আমি বলতেছি, ইটস নট দি ন্যাচারাল ইনসিডেন্ট, ইটস দি হিউম্যান মেড ইনসিডেন্ট। এটি কেন বলছেন? কারণ হলো ডিজাস্টারকে যদি আমরা ক্যাটাগরাইজ বুক করি তাহলে টেকনোলজিক্যাল ডিজাস্টার এটা, কারণ এয়ারক্রাফট এখানে হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এয়ারক্রাফটে অ্যাক্সিডেন্ট কেন হয়েছে? অবশ্যই এটা মেনটেন্যান্সের বা কোনো কিছুতে ফল্ট ছিল, এটা যার ফলে কমিউনিকেশন বা কন্ট্রোল টাওয়ারে এটিসির সাথে তার কমিউনিকেশন ডিসরাপ্টেড হয়ে যায়। হয়তো পাইলট SOS কল দিয়েছেন, সেভাবে করতে পারে নাই, এবং পাইলট তার জীবনের সর্বত্র দিয়েই চেষ্টা করেছে যাতে সেফই করার জন্য। পাইলট যদি ওইরকম হিপোক্রেট হইতো তাহলে কিন্তু সে কিন্তু এক্সিট করতো, কিন্তু সে কিন্তু তা করে নাই। সে কিন্তু জীবন ঝুঁকি রেখে কিন্তু যুদ্ধ করে গেছে লাস্ট পর্যন্ত, অ্যান্ড হি স্যাক্রিফাইসড লাইফ, এবং আলটিমেটলি হি কুড নট, একটা জায়গায় তার হয়েছে। এখন হিউম্যান মেড কেন বললাম, এর সাথে অনেকগুলো জিনিস জড়িত। যদি না ওই জায়গায় স্কুলটা গড়া হতো, এখন স্কুলটা এরকম একটা, যেমন আপনার হলো যে এয়ারক্রাফট ল্যান্ডিং অ্যাপ্রোচ পাথ অথবা ফ্লাইং পাথের, এটা কিন্তু একটা ডিস্টেন্স থাকে, এই এলাকাতে কিছু গড়ার কথা না। সেটা কি এখানে মানা হয়? সেটা হলো, এটা দূরত্ব হলো ইন্টারন্যাশনালি যদি বলি, ইন্টারন্যাশনাল এভিয়েশন অথরিটির অনুযায়ী চ্যাপ্টার 14 অনুযায়ী এটা 10 to 15 কিলোমিটার হওয়া উচিত। এখানে কোনো হাই রাইজ বিল্ডিং হবে না বা ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার কিছু হবে না। আমরা যতদূর জানি যে দোতলা বিল্ডিং ছিল এটি, এবং সেটা আসলে কতটুকু এবং দূরত্বে ছিল? স্কুলটা ছিল একটা ক্রিটিক্যাল ইনস্টিটিউশন যেখানে 10,000-15,000 স্টুডেন্টস, হসপিটাল। একদম। তাহলে ডেফিনেটলি এটা আইন মেনে করেছে কিনা সেই জায়গাটা দেখতে হবে। এখানে একটা গ্রস মিস্টেক থাকতে পারে, এবং হোয়ালার দোর এটা যদি কেউ পারমিশন দিয়ে থাকে তাহলে এটা কিন্তু মানুষ সৃষ্ট কিন্তু ঘটনা। সে পারমিশন দিয়েছে এবং বিমানটা এসে অ্যাক্সিডেন্ট হয়েছে, এতগুলো নিরীহ বাচ্চা মারা গেল। তার মানে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত, আল্লাহর তো ছিলই, বাট এটা হিউম্যান ক্রিয়েট একটা ডিজাস্টার। এটা কিন্তু আইএসপিআর সন্ধ্যাবেলা তারা বলেছে সেটি হচ্ছে যে উড্ডয়নের পর 12 মিনিট পর একটি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। যান্ত্রিক ত্রুটি মানে হিউম্যান ইনভলভমেন্ট এর ভিতরে আছে। কেন এটা ঠিকভাবে ওইটা তারা দেখবে, এটা তো আমি এটা টেকনিক্যালি না, বাট যেটা ব্যত্যয় যে এখানে কিছু না কিছু আছে কোনো এক জায়গায়। এই যে প্লেন ওড়া থেকে প্লেন আপনার এটাকে কোয়ালিফায়ারে ফ্লাই করার জন্য এটা কোয়ালিফাই করা, আর প্লেনটা এটা কি নতুন ছিল না পুরাতন ছিল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু কথা বলবো। সবগুলো নিয়েই যদি আপনি দেখেন, এখানে যে আরবান এরিয়ার ভিতরে ট্রেনিং এর জন্য, আর এই জায়গায় যে একটা স্কুল আরবান এরিয়াতে এরকম ফ্লাইয়েতে নিয়ে আসলে বিস্তারিত আলোচনা রয়েছে। তো এগুলোর ভিতরে কিন্তু আপনার মানুষ সৃষ্ট ব্যাপার রয়েছে। আমরা সেগুলোই ধরে ধরে আসলে আজকে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, এই মুহূর্তে সহকর্মী স্বপন আহমেদ আছেন দুর্ঘটনাস্থলে, তার সাথে যুক্ত হতে চাই। স্বপন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা শেষ হয়ে গেছে আমরা যতদূর জানি। সেখানে এখন কি পরিস্থিতি বিরাজ করছে, বিস্তারিত আমাদের জানাবেন। ধন্যবাদ বাবলি। আপনি নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন যে আসলে এই যে ভয়াবহ দেশের এই ভয়াবহ ট্র্যাজেডির যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় কিন্তু সারা দেশেই শোকের যে ছায়া সেটি কিন্তু নেমে এসেছে। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাইলস্টোন কলেজের ঠিক সামনে। এখানে কিন্তু এখনও উৎসুক জনতা, শোকে পাথর হওয়া উৎসুক জনতা এখানে উপস্থিতি আমরা রয়েছে। তাদের মুখে একটি ভাষা যে এই ছোট ছোট বাচ্চা এই দুর্ঘটনায় মৃত্যু, এটি আসলে প্রত্যাশিত নয়, অপ্রত্যাশিত। কেননা এই ঘটনা এখন পর্যন্ত 19 জনের মৃত্যুর তথ্য আমাদেরকে নিশ্চিত করা হয়েছে আইএসপিআর পক্ষ থেকে। পাশাপাশি এই ঘটনায় কিন্তু আহতের সংখ্যাও অনেক, কারণ যখন ঘটনাটি ঘটে তার পরপরই কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছেন, পাশাপাশি বিভিন্ন সংস্থা, বিশেষ করে ফায়ার সার্ভিস, তাদের পক্ষ
থেকে দ্রুতই আসা হয় এবং আসার পরপরই এদেরকে দগ্ধ যারা হয়েছেন তাদেরকে স্থানীয় যে হাসপাতালগুলো রয়েছে অর্থাৎ উত্তরার যে হাসপাতালগুলো রয়েছে সেখানে নেওয়া হয়। আমরা বিভিন্ন হসপিটালেও কিছুক্ষণ আগ পর্যন্ত ছিলাম, সেখানেও কিন্তু অসংখ্য মানুষ এখনও ভিড় করছে যারা আসলে তাদের সন্তানকে এখনও খুঁজে পাননি। কিছুক্ষণ আগে এখানেও এই গেটের সামনেও একজন এসেছেন যে এখনও আসলে তার সন্তানকে খুঁজে পাননি। তো এরকম মানুষের সংখ্যা কিন্তু এখনও অসংখ্য। যদিও এই হাসপাতালগুলোতে অর্থাৎ উত্তরার যে হাসপাতালগুলো সেই হাসপাতালগুলো থেকে বেশিরভাগ যারা বেশি দগ্ধ হয়েছেন তাদেরকে কিন্তু জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউশন পাশাপাশি আইএসপিআরে দুঃখিত সিএমএইচে তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে সেখানে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। তো এই যে একটা বেদনায় যে একটা আর্তনাদগুলো নিয়ে এখনও কিন্তু হাসপাতালগুলোতে ঘুরছেন অসংখ্য মানুষ। যদিও এই শোকে পাথর হওয়া অনেক সাধারণ মানুষ তারা কিন্তু সহযোগিতা মানবিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারা তাৎক্ষণিকভাবেই হসপিটালগুলোতে ভিড় জমিয়েছেন যে তাদেরকে ব্লাডের দরকার হবে কিনা। আমরা অসংখ্য মানুষ এরকম দেখেছি যারা ব্যক্তি উদ্যোগে নিজ উদ্যোগে পাশাপাশি বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তারা ব্লাডের সহযোগিতা করার জন্য হসপিটালগুলোর সামনে আসলে অবস্থান নিয়েছিল। তবে উৎসুক জনতার এখনও উপস্থিতি এখানে রয়েছে, যদিও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ঠিক 8:30টার দিকে আজকের যে অভিযান সেটি সমাপ্ত ঘোষণা করা হয় আজকের মতো। তবে অন্যান্য যে সংস্থা রয়েছে, যেহেতু বিমান ধ্বংসের একটি বিধ্বংস হয়েছে, তো অন্যান্য যে সংস্থা রয়েছে অর্থাৎ বিমান বাহিনী, সেনাবাহিনীর পক্ষ থেকে পাশাপাশি অন্যান্য যে সংস্থা রয়েছে তাদের কিন্তু তদন্ত কাজ ভিতরে চলছে। অতএব ভিতরে যে ঢোকার যে অবস্থা, অর্থাৎ আমরা যারা সংবাদকর্মী রয়েছে তারাও কিন্তু এখন পর্যন্ত ভিতরে ঢুকতে পারেনি। তবে আইএসপিআর পক্ষ থেকে যে তথ্যটি দেওয়া হয়েছে যে 19 জন মৃত্যু হয়েছে, পাশাপাশি অসংখ্য আসলে দগ্ধ হয়েছে। তাদেরকে যেহেতু বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা রয়েছেন। তবে বার্ন ও প্লাস্টিক সার্জারির তথ্য মতে বেশিরভাগ শিক্ষার্থীর বয়স কিন্তু 15 বছরের নিচে। সেই সংখ্যাটা আসলে 10 বছরের নিচে বেশি বললেই চলে। তাদের দগ্ধ হওয়ার সংখ্যাও কিন্তু অনেক বেশি। অনেকের হয়তো 60 থেকে 70% দগ্ধ হয়েছেন, অনেকের হয়তো 50 থেকে 60% দগ্ধ, এরকম সংখ্যাই কিন্তু বেশি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই গেটের সামনে এখনো তাদের অবস্থান রয়েছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আপনার কাছ থেকে নিশ্চয়ই আমরা আরো তথ্য জানতে পারবো। দর্শক, আমরা কিছুক্ষণ আগে যেমনটি বলছিলাম, আমার সঙ্গে আরও একজন সম্মানিত আমার সঙ্গে অতিথি উপস্থিত হবেন। শরীফুজ্জামান শরীফ এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেছে। আমরা আসলে সেই ভারাক্রান্ত মন নিয়েই বসেছি আজকে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে কথা বলার জন্য। একজন বাবা হিসেবে, একজন অভিভাবক হিসেবে আজকের দুর্ঘটনার পর আপনার অনুভূতি কি? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আপনি খেয়াল করেছেন আজকে সারাদিন সোশ্যাল মিডিয়ায় পুরো জাতি শোকে স্তব্ধ হয়ে গেছে। আমাদের এখানে এই ধরনের দুর্ঘটনা নানা সময় ঘটে। এই 2 দিন আগে দেখলাম যে এক প্রবাসীর সন্তান লাশ হয়ে এসেছে, লাশটি বাড়িতে নিয়ে যাবে, বাবা এবং ভাই এসেছেন, যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তারাও মারা গেছে। আমাদের এখানে শিশুরা মারা যায়, নানা কারণে নানাভাবে মৃত্যুবরণ করে। কিন্তু বছর 3-4 আগে চট্টগ্রামে একটা স্কুল বাস দুর্ঘটনায় এই ধরনের প্রায় 30-35 জন শিশু একসাথে মারা গিয়েছিল, আজ থেকে কয়েক বছর আগে। এরপরে এত সংখ্যক শিশু এবং এতটা নিষ্ঠুরভাবে আমাদের চোখের সামনে আমরা দেখিনি। আজকে যে ছবিগুলো দেখা যাচ্ছে এটি কেউ আসলে সহ্য করতে পারছে না, এবং আমাদের মানসপট থেকে এই চিত্রগুলো আমরা কবে দূর করতে পারবো আমরা জানি না। এই কারণে আমি প্রথমেই অনুরোধ করি সোশ্যাল মিডিয়া এবং আমাদের মেইন স্ট্রিমের মিডিয়াগুলো, আমরা সংবাদ এবং নিউজ ছবি প্রচারের ক্ষেত্রে এই জিনিসটা আমাদেরকে বিবেচনায় থাকে। আপনার সোশ্যাল মিডিয়া পোস্টে আমি সেটির আহ্বান জানাতে রেখেছি। সেকেন্ড জায়গাটা হচ্ছে যে আমাদের এখানে এই ঘটনাগুলো এটা কি আমাদের নিয়তিতে লেখা? গত 34 বছরে আমি একটু আগে আসার সময় দেখলাম যে 32টা প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। তো 34 বছরে 32টা, এবং এই দুর্ঘটনায় ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে পাইলট মারা যায়। কয়েক মাস আগে আপনার মনে আছে যে কর্ণফুলী নদীতে তারা লোকালয় থেকে কর্ণফুলী নদীর উপরে নিয়ে গিয়েছিলেন এবং বিমানটা সেখানে পড়েছে। তারা চেষ্টা করেছেন যে আমাদের ডিজাস্টার যে যতটুকু রিডিউস করা যায়। তো আজকে সেই চেষ্টাটা নিশ্চয়ই তারা করেছেন, কিন্তু পারেননি। একই সাথে আমাদের এটাও ভাবা দরকার যে আমাদের
আসলে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে জায়গাটা স্বাভাবিকভাবে যে আমাদের কি বলে ওই ঘনবসতিপূর্ণ সারা বাংলাদেশে, কিন্তু তারপরেও আমাদেরকে বিবেচনায় রাখা দরকার যে আমরা এই কাজগুলো এগুলো আমাদের প্রয়োজন। আমাদের বিভিন্ন বাহিনীকে আমাদের আরো সক্রিয় করা, তাদের ট্রেন্ড আপ করা, কিন্তু সেই ট্রেন্ড আপ করতে গিয়ে আমরা কোন অঞ্চলে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য কোন অঞ্চলটাকে আমরা ফোকাস করব, এটাকে আমাদের এটাকে ফোকাস করতে হবে বলে মনে করছেন। জি, আমাদের যুদ্ধের জন্য অনেকগুলো সেক্টর থাকে, আর্টিলারি একটা কোর থাকে। তো আমি কি পুরন ঢাকায় তাঁতিবাজারে আর্টিলারির যারা কাজ করেন তাদেরকে আমি ট্রেনিং এর জন্য নিব? নিশ্চয়ই না, তার জন্য একটা স্পেসিফিক জায়গা আছে। একই সাথে যেহেতু অনবরত দুর্ঘটনাগুলো ঘটছে, সুতরাং এতদিন আমরা এই বিষয়টা বিবেচনায় আনিনি। আমি একটু আগে আরেকটা টেলিভিশনে ছিলাম, সেখানে বললাম আমি কয়েকদিন আগে উত্তরা মেডিকেল কলেজে, যেখানে এই যে শিশুদেরকে ভর্তির জন্য নিয়ে যাওয়া হচ্ছে চিকিৎসার জন্য, সেখানে গিয়েছিলাম। আমার এক রিলেটিভ, আমার ভাই ভর্তি ছিলেন। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কি রাতে ঘুম হয়? তো আমার ভাই বললেন যে না, রাতে ঘুমাতে পারি না। কেন ঘুমাতে পারেন না? বলে যে আমি না, সবাই সারা রাত হচ্ছে সেখানে বিমান ওঠানামা করে, এবং তার কাছের এরিয়া হওয়ার কারণে তার যে বিকট শব্দটা, সেই শব্দটা সেখানে যায়। এখন আমরা এই শহর থেকে কি বিমানবন্দরটা সরিয়ে ফেলতে পারবো? না, পারবো না। আবার ওই হসপিটালটাকে সরিয়ে ফেলতে পারবো এখনই? না, পারবো না। কিন্তু আমাকে একটা পরিকল্পনা থাকতে হবে যে এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোকে কিভাবে আমরা একটা মিনিমাইজ করে আমার নাগরিকের নিরাপত্তা, এই বিষয়টা আমি এনশিওর করতে পারি, একই সঙ্গে আমার এই যে সেক্টরটা সেটিকে অ্যাক্টিভ রাখতে পারি। এটি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ। সেকেন্ড হচ্ছে আমাদের এই মুহূর্তে দরকারটা কি? এই দুর্ঘটনা নিয়ে কোনো রাজনীতি করা দরকার না, আমি প্রথম মনে করি। এই দুর্ঘটনাটা নিয়ে যে রাজনীতির খেলা হচ্ছে, দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমরা কতটুকু কাছের, এই মুহূর্তে সব থেকে বড় কাজ হচ্ছে এই শিক্ষার্থীদেরকে, এই শিশুদেরকে প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করা। এবং আপনি জানেন যে একজন বয়স্ক মানুষ আঘাতপ্রাপ্ত হলে তিনি কষ্টটা অনেক সময় সহ্য করতে পারেন। যে ছবিগুলো দেখা যাচ্ছে, আমার একটাই ছেলে, আমি ওর বয়সের অনেক শিশুকে দেখলাম, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। এই শিশুদের সারা শরীর পুড়ে গেছে, 80-90% পুড়ে গেছে। তারা মানে এদের মধ্যে কয়জনকে আমরা রক্ষা করতে পারবো আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টাটা করব। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু জনাব শাকিল নিয়াজ আপনার কাছে আসি। 34 বছরে 32টি দুর্ঘটনা, একেবারে নিকট অতীতে যদি বলি, 2008 সালে টাঙ্গাইলের ঘাটালের দুর্ঘটনা, 2015 সালে একটি দুর্ঘটনা ঘটেছে, 2018 সালে একটি দুর্ঘটনা ঘটেছে। জনবহুল জনাকীর্ণ জায়গায় প্রশ্নটি সবার মনেই এখন আসছে যে ঢাকা শহরের মতো জায়গায় কেন এই রকম ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, এবং কেন নয় যশোরে, কেন নয় এমন কোনো জায়গায় যেটা খোলা, যেখানে দুর্ঘটনা ঘটলেও আর কারো কোনো ক্ষতি হবে না। আপনার কাছে কি মনে হয়, এটার কারণটা কি আসলে? দেখেন, এটা কিন্তু এয়ারফোর্সের যারা প্ল্যান করেছে তারা সঠিকভাবে বলতে পারবে। বাট অ্যাজ এ আমি বলি যে যেহেতু এই লাইনে আমি চাকরি করে আসছি, সাধারণত এই সমস্ত প্রশিক্ষণে সিভিল এরিয়াতে করা হয়, ড্যান্স পপুলেটেড, আর ইটস এ আরবান এরিয়া। আপনি যদি বলেন যে ঢাকায় পুরাটা আরবান, আমি এগ্রি করব না। ঢাকার আশেপাশে কিন্তু সাবার্ব এরিয়া, আরবান স্পেরুল খোলামেলা অনেক জায়গা আছে। আপনি দেখেন এয়ারক্রাফট যখন ল্যান্ডিং করে সে কিন্তু গাজীপুর বিভিন্ন ইটি ঘুরে সুন্দর ইয়ের ভিতরে খোলা। এটা তো ছিল একদম রামপুরা পর্যন্ত, হাতিঝিল পর্যন্ত এদিকটাতে ছিল, এদিকটা ছিল। কিন্তু প্রবলেম হলো কোথায়, আপনি এয়ার স্ট্রিপ যদি দেখেন, ল্যান্ডিং স্ট্রিপ যদি দেখেন, তার পিছের দিকে যদি আসে যে জায়গাতে ল্যান্ড করবে, এ পুরাটাই তো আপনি আরবান করে ফেলছেন, সব খেয়ে ফেলছেন। এগুলা ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অথরিটি অনুযায়ী, চ্যাপ্টার 14 অনুযায়ী 10 to 15 কিলোমিটার আপনার ওপেন থাকা উচিত। এবং এটা ইনিশিয়ালি হবে 150 মিটার হবে, তারপর আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা 300 বা 3000 মিটার পর্যন্ত আপনার হবে, এর ভিতরে কোনো হবে না। বাট আপনি দেখেন এই জায়গাগুলো সব অল আর ভেকুম। এটা শুধু উত্তরা আপনি যদি এটা দেখেন, শুধু নট অনলি দি আপনার মাইলস্টোন স্কুল, মাইলস্টোনের সামনে কিন্তু
আর একটা বিরাট ইন্টারন্যাশনাল একটা স্কুল করেছে জাস্ট বিসাইড দি ইয়েতে। কেন? তাহলে কি আমাদের পরিবেশবাদী বা আমাদের যারা এখানে ছিল আপনার যারা বলি আপনার সকল যারা আরবান প্ল্যানার রাজুক সিভিল এভিয়েশন অথরিটি হোয়াট দে আর ডুইং হোয়াট দে আর ফর। কারণ আমি দেখেছি সিভিল অথরিটি তাদের যে কোনো ইয়েতে যদি হাই রাইজ বিল্ডিং যদি করতে চান বা সারফেস লেভেলে টল বিল্ডিং বা করতে চান ইউ নিড টু সেক পারমিশন ফ্রম দি সিভিল অথরিটি। তাহলে তারা কি করছে? আরেকটা ফ্লাই করার আগে প্রত্যেক দিন সিভিল অথরিটির কাজ হলো এয়ারফোর্সের সিভিল এভিয়েশনের কাজ হলো যে আমার যে প্লেন ফ্লাইয়ের এটা কি এক্সিটটা ঠিক আছে কিনা, আবার যে ল্যান্ডিং করতেছে এটা কি সিকিউর আছে কিনা, এভরিথিং দেখার চেক করা হয় নিয়মিত। আজকে আমরা অল এন্ড সার্টেন সবসময় দেখি যে এখানে পাখি হয়ে একটা টার্কিশ এয়ারল্যান্ড জরুরি করতেছে, বিভিন্ন রকম আমরা এখানে কিন্তু করতে পারি দেখতেছি। তার মানে কি আমাদের বডি আছে, বডিগুলো কি নন ফাংশনাল? যদি নন ফাংশনাল হয় আমার দরকার নাই, সেক দাম, নতুন ফ্রেশ ব্লাড আপনি ঢোকান। বহুত ছেলেরা চাকরির জন্য বসে রয়েছে, ইয়াং ব্লাড আপনি ঢোকান। কিন্তু তাই বলে তাদের গাফলতির জন্য এই যে ছেলেরা এর ভিতরে তো দেশের প্রধান কেউ হতে পারতো, সেনাপ্রধান হইতে পারতো, বিমান প্রধান কেউ হইতে পারতো, সায়েন্টিস্ট হতে পারতো, দেশের বড় বড় নোবেল বিজয়ী হইতে পারতো। যে ছেলেরা মারা গেছে আজকে বাচ্চারা, আমাদের কিন্তু আমরা এইভাবে ধ্বংস করতেছি। আজকে দেখেন এই জায়গায় কি কোনো বড় লোকের ছেলে পড়ালেখা করে? সব মিডিল ক্লাস আমাদের জন্য বাচ্চারা পড়ালেখা করে, তারাই কিন্তু মারা যাচ্ছে। আজকে সবচেয়ে খারাপ লাগলো এই যে ভাই বলল ওয়াই এ পলিটিক্যাল লিডার উইথ হিজ টিম উইল গো দেয়ার। কেন অ্যাডভাইজারদের এত ওই জায়গা যাওয়ার দরকার কিসে? আরে ভাই তুমি কি আপনারা কি এখানকার এক্সপার্ট নাকি? রেস্কিউ অপারেশন তো করতেছে ফায়ার সার্ভিস, পুলিশ, আর্মি করতেছে, লেট দেম অপারেট। আপনি পিছন থেকে তাকে সাপোর্ট দেন। আপনি যখন ওখানে যান এই সাঙ্গ পাঙ্গ নিয়ে, ডোন্ট ইউ থিঙ্ক যে ইটস এ হ্যাম্পারিং দি অপারেশন? এগুলো থেকে বের হয়ে আসতে হবে, এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। এত কেন পপুলেশন থাকবে এখানে, এত জনকেন্দ্র এখানে থাকবে কেন? আপনি কি মনে করেন যে এরকম সুন্দর যদি ইনসিডেন্ট ম্যানেজমেন্ট থাকতো তাহলে আমরা আরো এক্সপেডাইট করতে পারতাম? এই যে ক্যাজুয়ালিটি হচ্ছে এটা কেন মুভ করতে পারতাম, কমানো কেন? আমি সেটা নিয়ে একটু আসতে চাই, একটা বিরতির সময় হয়ে গেছে। এই জায়গাগুলোকে আপনি রিপেয়ার করতে। মেজর একেএম শাকিল নেওয়াজ, আপনার কাছে আসি। যদিও কারণ উদ্ঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠনের কথা বলা হয়েছে, তারপর আমি আপনার অভিজ্ঞতার আলোকে একটু জানতে চাইবো যে আসলে এই দুর্ঘটনার পেছনের কারণটা আপনার কাছে কি মনে হয় এবং ক্যাজুয়ালিটি কেন এত বেশি হলো? দেখেন, দুর্ঘটনার কারণটা হলো টেকনিক্যাল ফল্ট। তারাই তো বলেছে যে এটা এক পর্যায়ে কমিউনিকেশন নষ্ট হয়ে যায়, পাইলট হি গেভ এ এসওএস কল, তারপরে কমিউনিকেশন লস্ট, এটিসি লস করেছে, তারপর আর কোনো হয়নি, তারপরেই হয়েছে। তিনি তো জানিয়েছিলেন যে আমার কন্ট্রোলটা নেই। বাট আই উইল সে দিস পাইলট ইজ এ ভেরি ব্রেভ পাইলট। সে কিন্তু তার লাইফের যদি ওইরকমই থাকতো তাহলে সে ইজেক্ট করে চলে যেত, কিন্তু হি স্যাক্রিফাইস হিজ লাইফ, হি ট্রাইড হিজ লেভেল বেস্ট টিল দ্য এন্ড, কিন্তু পারে না। এটা আল্লাহর একটা ইয়ে। বাট এটা দুর্ঘটনার একটা বড় কারণটা হলো দি টাইম ইজ এ বিগ ফ্যাক্টর। একদম, দ্যাট ওয়াজ দি টাইম ফর দি স্কুল, ছুটি হয়েছে, কিছু চলে গেছে, ম্যাক্সিমামে এখানে ছিল। আরেকটা বড় ফ্যাক্টর হলো এখানে যে জেট প্রপেলেন্ট যে ফুয়েলটা ইউজ করা হয় এটা খুবই ধার্য, ক্যারোসিন খুব উন্নত মানের, বাট এর ভিতরে অ্যাডিটিভ দেওয়া হয় কারণ এটা হলো মিলিটারি অপারেশনের জন্য, যাতে এটা ইনক্লিমেন্ট ওয়েদারে গেলে পরে এটা যাতে তার ফুয়েলটা ফ্রোজেন না হয়, বা আপনার স্ট্যাটিক চার্জ কিন্তু ইয়াতে কাজ করে সেটাকে রিডিউস করার জন্য, এই জন্য আর হলো করসিভ রিডিউস করার জন্য। বাট এইটার যে ইগনাইশন এটা কিন্তু যখনই জ্বলবে ইনস্ট্যান্টলি এটা কিন্তু 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, এবং দ্যাট ওয়াজ দি ফুললি ডেভেলপড স্টেজ। টেম্পারেচার ওয়াজ 1500 ডিগ্রি টু 2000 ডিগ্রি টেম্পারেচার, যার ফলে দেখবেন বাচ্চারা ম্যাক্সিমাম কিন্তু হয়ে গেছে। আর যে পরিমাণে ক্লাউড স্মোক হয়েছে, এই ক্লাউডগুলো ভেরি ড্যান্স চাকনি, হাইড্রোজেন সায়ানাইড, বেনজিন, ফসফোজেন, হাইড্রোক্সাইড, দোজ করসিভগুলো আছে, যার ফলে আপনি কিন্তু বেশি লোক কিন্তু আপনার সাফোকেটেড হয়ে গেছে, বেশি লোক মারা গিয়েছে। এবং দূরে থেকে যখন 1500-2000 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা হবে, আপনার 200-100
মিটার দূরের থেকেও কিন্তু আপনার সব কিছু পুড়ে যাবে। আমার এই কাপড়টা 100 ডিগ্রি সেলসিয়াস জ্বলবে, এখন ওখানে টেম্পারেচার 1500 ডিগ্রি, দূরে দাঁড়ালেও কিন্তু জ্বলে যাবে। যার ফলে দেখুন বার্নিং কেসটা বেশি, এবং বার্নিং কেসটা থ্রট আমরা যেটা বলি যে এই যে গলার যেটা একটু বেশি, এটা ইনহেলেশনে এটা পড়লে পরে বাজার, এবং ম্যাক্সিমাম লোক মারা যায় এই জন্যে। আরও লোক মারা যাবে এই যে লোক বড় বড় অতিথিরা ভিজিট করতে যাচ্ছে, তারা সব ডিজিজ নিয়ে যাবে, দে উইল বি ইনফেক্টেড, এবং তারা এটা বারবার নিষেধ করা হচ্ছে যাতে ইনফেকশন পিপল শুড গো। গেলে পরে আমি দেখছি চুরিহাটটা, আই হ্যাভ এ বিরাট এক্সপিরিয়েন্স চুরিহাটটা, তারপরে হলো আপনার মিরপুরের দেখেছি এই যে লোকজন যায় ছবি তোলার জন্য, নিজেকে জাহির করার জন্য, ওখানে তারা ইনফেক্টেড মারা যায়। এবং আমি আপনাকে বলি যত পেশেন্ট মারা যাবে দে আর ক্রিটিক্যাল স্টেজ, দোজ হু আর সাফারিং 50 and above বার্নিং, তারা দে আর ফাইটিং উইথ দ্য লাইফ। এখন যে কোনো লোক ওখানে যাবে, আপনি ইনফেক্টেড হবে, এবং তারা তাড়াতাড়ি। আপনার কাছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আসবো, তবে তার আগে শরীফুজ্জামান শরীফ, আপনি বলছিলেন যে এই ধরনের দুর্ঘটনাগুলোর সময় রাজনীতিকীকরণের বিষয়টিকে আপনি ধিক্কার জানাচ্ছিলেন। আসলে রাজনীতিকীকরণের কি এরকম দেখলেন যেটিতে আপনার কাছে মনে হলো যে এটি রাজনীতিকীকরণ করা হচ্ছে? ধন্যবাদ। প্রথমত হচ্ছে অনেকগুলো ঘটনা আমরা চাইলেও বন্ধ করতে পারি না, আমাদের জীবনে নানা রকমের দুর্ঘটনাগুলো ঘটে। আমরা এই সময়কালে আপনি দেখবেন যে ঈদের সময় সড়ক দুর্ঘটনা, প্রচুর দুর্ঘটনা ঘটে, এবং সবথেকে বেশি দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেল যারা চালায়, একটা বেপরোয়া। আপনি চাইলে এটি বন্ধ করতে পারছেন না, তবে আপনাকে সতর্ক হতে হবে। আজকে যেটা হয়ে গেল এটা অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, এবং জাতিকে স্তব্ধ করে দিয়েছে, এটি সত্য। কিন্তু একই সঙ্গে এই জায়গাটায় আপনি কতগুলো প্রত্যাশাও তৈরি হচ্ছে আপনাকে ঘিরে। বাংলাদেশের মানে আগুনে পোড়া চিকিৎসার ক্ষেত্রে একজন মানুষ আছেন, তার একটা ইন্টারন্যাশনালি একটা গ্রহণযোগ্যতা রিকগনিশন আছেন, ডক্টর শ্যামলতনাল সেন। আমি জানি না উনি এখন কোথায় আছেন, এবং আপনি দেখছেন যে চিকিৎসার ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে তার রাজনীতিকে যেভাবেই হোক আমি ক্রিটিক করতে পারি, সমালোচনা করতে পারি, কিন্তু তার এই যে সেক্টর ধরে তার যে অভিজ্ঞতা, এবং এই জায়গায় চিকিৎসার ক্ষেত্রে তার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেটিকে কি আমি কাজে লাগাবো না? সুযোগ নেই। এই সময়কালে আমার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর, এই শিশুদের জীবন রক্ষা করা। দেখা গেল যে ওই জায়গাটায় যারা রক্ত দেওয়ার জন্য গিয়েছিল, সম্ভবত ছাত্রলীগের একটা ছেলেকে ধরে ইচ্ছা মতন পেটানো হয়েছে, মব ক্রিয়েট করে তাদেরকে মারা হয়েছে। তো আপনি যদি প্রত্যেকটা জায়গায় পলিটিক্সটা করতে যান, তাহলে এই ধরনের যে মানবিক আহ্বান যখন দরকার, মানুষকে এগিয়ে আসা দরকার, তখন আপনি এটাকে কিভাবে এই বিষয়গুলোকে ফেস করবেন? আপনার মনে থাকার কথা, রানা প্লাজা ধসে পড়ার পর ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মানুষ লাইন দিয়ে নাম লিপিবদ্ধ করেছে রক্ত দেওয়ার জন্য। বাঙালির মানবিকতায় আপনি কিন্তু তাকে ফেলে দিতে পারবেন না, কিন্তু ইনিশিয়েটটা করতে হবে সরকারকে, উদারতা নিয়ে করতে হবে, এবং তার যতটুকু ক্যাপাসিটি আছে তার প্রপারলি সেটাকে কাজে লাগানো। কিন্তু আমি দেখতে পাচ্ছি আমাদের ক্যাপাসিটিটাকে প্রপারলি কাজে লাগানো হচ্ছে না, আমরা সবটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। হঠাৎ করে কেন আপনার 6 জন 7 জন উপদেষ্টাকে মানে একেবারে ধাক্কা ধাক্কি করে মেডিকেলের ভেতরে যেতে হবে? এই ঘটনাটা আগের সরকারের আমলেও আমরা দেখেছি, কিন্তু একজন রাজনীতিবিদের কাছ থেকে আমি যেটা আশা করি বা পাই, নিশ্চয়ই আমি সৈয়দা রিজওয়ানা হাসানের কাছ থেকে সেটি আমি চাই না। নামটা একেবারে স্পেসিফিক করে এই কারণে বললাম, এই মানুষগুলোর সাথে তো আমরা দীর্ঘদিন ধরে চলেছি, এই মানুষগুলোর মধ্যে কতগুলো ভিন্ন চিন্তা তো আমরা দেখেছি। কিন্তু তারা যদি না যেতেন তাদের দায়িত্বের জায়গা থেকে, সেটা নিয়েও কি সমালোচনার তৈরি হইতো না? একটা স্টেটমেন্ট যদি দেওয়া হতো যে এই কারণে আমরা এখানে যাচ্ছি না, আমরা রাজনীতিবিদদেরও যেতে দেখেছি সেখানে, আমি ওই জায়গাটায় আসছি। যদি সরকারের পক্ষ থেকে একবার বলা হতো যে এই কারণে আমরা হাসপাতালে যাচ্ছি না, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে সরকারের সমস্ত সাধ্যর মধ্যে যা যা আছে
সবকিছু আমরা করব। একই সঙ্গে আমরা মানুষের কাছে আহ্বান জানাই, তাদের চিকিৎসায় ব্যাঘাত ঘটে এই ধরনের কিছু করবেন না। আমি মনে করি যে এই সরকারের যারা আছেন তাদেরকে আমরা হুজুর হুজুর বলে স্যালুট করতাম, কিন্তু আজকে যেটা দেখলাম এই ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই না। রাজনীতিবিদরা মহড়া দিচ্ছেন মেডিকেলের এ পদ থেকে একজন আর এক পদ থেকে একজন। থার্ড জায়গাটা হচ্ছে আমাদের এখানে তদন্ত কমিটির কথা বলেছি। তদন্ত কমিটি হয় কিন্তু ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষ যাতে ভুলে যায়, এবং যারা এই কাজগুলো করেন তারা মনে মনে ভাবেন যে আল্লাহ আর একটা ঘটনা যদি ঘটে তাহলে এটা তো ধামাচাপা পড়ে যেত। শাকিল ভাই, এই তদন্ত কমিটির উপর কোনো ভরসা আপনি পাচ্ছেন না? এরা তদন্ত কমিটি করেন, এই যে প্রতিশ্রুতিটা দিয়েছেন আপনি খেয়াল করে দেখবেন, ওই যে চুড়িহাট্টার কথা বললেন, নিমতলির কথা বললেন, আমার ওই ঘটনাগুলো মনে আছে। এবং আপনি ইন্টারনেট সার্চ দেন, প্রত্যেকটা ঘটনার পরে তদন্ত কমিটি হয়েছে এবং অসংখ্য সুপারিশ এসেছে, একটা সুপারিশও বাস্তবায়ন করা হয়নি। তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন তদন্ত কমিটি কেন হয়? তদন্ত কমিটি হয় জনগণকে দেখানো যে দেখো আমরা একটা কমিটি করেছি, আমরা খুবই সিরিয়াস। একটা উদাহরণ দেই, নগদ নিয়ে কয়েকদিন আগে খুব আলাপ আলোচনা হলো না? তাৎক্ষণিকভাবে বলা হলো যে একজন সরকারি কর্মকর্তার বউ কিভাবে 1,25,000 টাকা বেতনে এখানে জয়েন করেছে, আমরা তদন্ত করছি। মে মাসে 30 তারিখে তদন্ত কমিটি করার কথা, এখন পর্যন্ত আপনি তদন্তের কোনো রিপোর্ট কিন্তু দেখছেন না। জনাব শাকিল নেওয়াজ, অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু সময় একেবারে শেষের দিকে। ত্রুটির বিষয়ে আসলে জানার আমার খুব ইচ্ছা ছিল যে কেন এই ত্রুটিগুলো দেখা দিল, কেন কমিউনিকেশন গ্যাপটা তৈরি হলো বা ফেইল করলো সেটির। তবে তার আগে আমি একটু জানতে চাই, মিলিটারি সুপার পাওয়ারের দিক থেকে যখন আমরা চিন্তা করি, বিশ্বের অধিকাংশ দেশ যারা মিলিটারি সুপার পাওয়ার তারা এখন বর্তমান প্রেক্ষাপটে যে কোনো বাহিনী থেকে এয়ারফোর্সকে অনেক বেশি সমৃদ্ধ করার চেষ্টা করছে। আমরা যদি পরাশক্তিগুলোর কথা চিন্তা করি, আমেরিকা থেকে শুরু করে সবার একই ধরনের কিন্তু টার্গেট থাকে। আমাদের প্রতিবেশী দেশগুলোর দিকে তাকালেও কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু আমাদের দেশে এয়ারফোর্সের অবস্থাটা আসলে কি? দেখেন, পৃথিবীতে তো আপনি দেখছেন, উই হ্যাভ সিন দি পাকিস্তান এবং আপনার ইন্ডিয়ান ওয়ার, তারপরে ইরান এবং হলো ইসরায়েল, আকাশে যে সুপার পাওয়ার, হি ইজ দি উইনার। একদম ঠিক আছে। রাডার সিস্টেম যার যত বেশি অ্যাক্টিভ সে তত শক্তিশালী। আর মাই কোশ্চেন ইজ দ্যাট আমাদের কি ওটা আছে কিনা? কেন আমরা মানে ভাঙ্গাচোরা জিনিসপত্র আমরা সবসময় বলি যে ত্রুটিপূর্ণ হওয়ার কারণে? আমাদের এখন চিন্তা করা উচিত, হোয়াট এভার উই হ্যাভ ভেরি গুড পাইলট। কেন 48 বা 30 আপনি যে দিলেন মারা যাবে কেন? ক্র্যাশ করে মারা যাবে কেন? তাদের জীবন তো অমূল্য আমাদের কাছে। সো ফার হোয়াট রিমেডিয়াল মেজার ইউ হ্যাভ টেকেন? এই যে 38 জন মারা গেল বা 48 জন, আপনারা এই মৃত্যু রোধ করার জন্য কি করেছেন? সেগুলো বিগ কোশ্চেন। আমার মনে হয় যে আমাদের যে এয়ারক্রাফটগুলো আছে এটাকে ফেজ আউট করা উচিত। এগুলো বিশেষ করে F7 এর দুর্ঘটনা তো নতুন নয়, এগুলো পুরাতন। আমাদের এখনকার 4th জেনারেশন, 5th জেনারেশন আমরা পাবো না, 4th জেনারেশন এয়ারক্রাফটে আমাদের দিকে মুভ করা উচিত। কারণ আমরা দেখেছি আপনি যতই দুর্বল হন, দুর্বল দেশের আমি মনে করি সামরিক শক্তি আরো বেশি হওয়া উচিত। কারণ আপনার রাইভাল যখন শক্তিশালী হবে, সে যখন হুমকার মারবে তাকেও কিছু আপনাকে করতে হবে। একদম নো ওয়ে, আপনাকে ডিফেন্স ইটাও উন্নত করতেই হবে, আগের দিনের মতো না। আপনি যত শক্তিশালী হবেন মিলিটারিতে, আপনাকে সবাই সালাম করে বেড়াবে, আর যত দুর্বল হবেন আপনার ঘাড়ের উপরে চলে যাবে। আমি মনে করি যে আমাদের এয়ারফোর্সের আরো উন্নতি দরকার। উন্নতি কি? আপনি দিয়ে দেন 4th জেনারেশন এয়ারক্রাফট দিয়ে দেন, এগুলো অবসোলেট করে দেন, ফেজ আউট করে দেন, তাহলে থিংস উইল। রাডার সিস্টেমের কোনো বিকল্প নাই। আপনি দেখছেন আমাদের রাডার সিস্টেম আসলে কি রকম, আপনি আকাশ দখল করতে পারবে তারা উইনার। একেবারে এখন ঘরে বসে যুদ্ধ করা, টিপাটিপি করে যুদ্ধ করতে হবে। এখন আর ওই ফোর্সই করার কোনোই নাই। উই হ্যাভ সিন একটু শেষ অংশে একটু শরীফুজ্জামান শরীফ আপনার কাছে আসি। এই বিষয়টিকে আপনি আসলে কিভাবে দেখেন? সামরিক শক্তির দিক থেকে আমরা যে সন্তুষ্টি প্রকাশ করি, আমাদের অবস্থানটা আসলে কি? যেমনটি জনাব শাকিল নেওয়াজ বলছিলেন যে পাকিস্তানের দিকে তাকান, ইন্ডিয়ার দিকে তাকান, পাশাপাশি যে দেশগুলো আছে তাদের দিকে তাকালেও আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। এই বিষয়টিকে নজর কেন দেওয়া হয় না? আমরা যদি গত 16 বছরের কথাও বাদ দিই, 1 বছর তো হয়ে গেল, কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা কাজের থেকে কথায় পারদর্শী, এবং আমাদের সোসাইটির মধ্যে একটা বিরাট সংখ্যক সমর্থক আছে যারা এই কথাগুলোকেই বেশি পছন্দ করে। সারা পৃথিবী আমাদের কাছে চলে আসবে, এটি অবাস্তব হওয়ার পরেও আপনি দেখছেন যে এই কথা নিয়ে কত ধরনের ঢোল বাজানো হচ্ছে। সারা পৃথিবী আমাদের কাছে আসবে। এখন আপনি দেখছেন সারা পৃথিবীর থেকে ক্রমশই আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।
আমরা আমাদের ডেভেলপমেন্ট বলতে কতগুলো স্পেসিফিক জায়গাকে আমরা দেখিয়েছি। আমাদের ডেভেলপমেন্টের জায়গা কখনো সমন্বিত হয়নি, শহর কেন্দ্রিক কতগুলো ভবন ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের এই যে সভরেন্টি ইস্যুটা, একদম সার্বভৌমত্বের বিষয়টা, এটা যে ক্রমশই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, এটি কিন্তু আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি। এবং নানা ধরনের আশঙ্কাও তো আমাদের মধ্যে কাজ করছে, চ্যালেঞ্জের জায়গাগুলো আছে, প্রতিদ্বন্দ্বী সংখ্যা বাড়ছে। কিন্তু এই জায়গাটায় আমরা যে কোনো বিষয়ে শক্তি বৃদ্ধির কথা বললেই আমরা প্রথম চিন্তা করি যে এটি যদি শক্তি বাড়াতে হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাকে বিমান কিনতে হবে, বিমান কিনতে হলে আমি কমিশন খাবো। এবং আপনি দেখবেন যে বাংলাদেশের যতগুলো সরকার এসেছে প্রত্যেকটা সরকারের সময় একটা বড় দুর্নীতির জায়গা বিগত সরকারের 2013 সালের বিমান চুক্তির ঘটনা নিয়ে নিশ্চয়ই শাকিল নিওয়াজের কাছে সময় থাকলে আমি একটু শুনতাম, কিন্তু সেটি আসলে শোনা হচ্ছে না এই মুহূর্তে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সরকার একটা প্রতিশ্রুতি দিচ্ছে চিকিৎসার, আমি সন্দেহ পোষণ করি, আমি চাই যে সরকার এটি করুক। কিন্তু আপনি দেখছেন জুলাই যোদ্ধারা এখন কিন্তু চিকিৎসা না পেয়ে বিষ খাচ্ছে, এরকমের ঘটনা কিন্তু দুই একবার ঘটেছে চক্ষু হাসপাতালে। আমরা সরকারের মুখ থেকে শুধু কথা শুনতে চাই না, কতগুলো কাজ দেখতে চাই। সমন্বিত পদক্ষেপ থাকা দরকার, ইনফরমেশনটা প্রপার জায়গা থেকে। আইএসপিআর ইনফরমেশন দিচ্ছে, কিন্তু যেখানে দুর্ঘটনা ঘটেছে এটা পাবলিক প্লেস, পাবলিক স্পেস, মিডিয়া, অন্যান্য জায়গায় মানে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ধরনের ইনফরমেশন এখানে দরকার। কিন্তু ভিন্ন তথ্য গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করার সুযোগ আছে। সুতরাং সরকারকে যতটুকু যা করতে হয় স্বচ্ছতার সাথে করতে হবে, পরিকল্পিতভাবে। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান সুমিন, ধন্যবাদ মেজর একেন শাকিল নেওয়াজ আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে শুরু করেছিলাম, সেখান থেকেই শেষ করছি। সৃষ্টিকর্তা আসলে বাংলাদেশের উপর বিশেষ নজর দিক, আমরা সেই প্রত্যাশা করি, সেই দোয়া করি। এছাড়া আসলে বিশেষ কিছু বলারও নেই। এখান থেকে বিদায় নিচ্ছি, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।